আবারও স্বাগত একুশে বিজনেস। দর্শক, এখন রয়েছে দেশের ব্যাংকিং খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির চেয়ারম্যান আব্দুল হাই সরকার। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা চলে যাচ্ছি আলোচনায়। আপনাকে স্বাগত একুশে বিজনেস। হাই ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যথেষ্ট কিনা এবং শৃঙ্খলা ফিরে আসছে কিনা? আপনাকে ধন্যবাদ। আসলে এটা তো কেবল শুরু করা হলো তো আপনার অধ্যাদেশ তো মাত্র 1 মাস আগে আমাদের জানানো হয় আর কি। আর এখানে অনেকগুলো পয়েন্টস আছে, কিন্তু সেই পয়েন্টগুলো তো ওভার নাইট তো আপনার করা মানে অ্যাড্রেস করা সম্ভব নয়, তাই না? এটা টেক টাইম, এটা গ্র্যাজুয়ালি এটা আস্তে আস্তে ইমপ্লিমেন্টেশন হবে। জি। তো উনি যে জিনিসটা যেটা করা হয়েছে সেটা অবশ্যই ব্যাংকের সেটাকে হেল্প করার জন্য, এটাকে স্যালভেজ করার জন্য কিন্তু এটা করা হয়েছে। জি। ইট ইজ নট যে ওনারা পার্সোনাল কোনো ব্যাপার নিয়ে করছে। তো ইটস এ গুড আইডিয়া। আমাদের কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো আপনার মানে ইমপ্লিমেন্টেশন প্রসেস, যেটা আপনি যখন বাস্তবায়িত করবেন, তখন ওই বাস্তবায়িতের সময় আপনাকে একটু হয়তো বেশি হেস্টলি করা যাবে না। খুব তাড়াতাড়ি শুরু করে দিলেন, দেখতে পরে কোনোটাই হবে না। দেখলাম অনেকগুলো ইস্যুজ আছে। তা কালকে আমাদের মিটিং ছিল সম্মানিত গভর্নরের সাথে। আমাদের উই হ্যাভ ডিটেল ডিসকাশনস অ্যাবাউট দি অধ্যাদেশ, আর অন্যান্য কন্ট্রোভারি ইস্যু যেগুলো আছে ওগুলো আলাপ করছি আমরা। তবে মোটামুটি ধরেন আমরা মনে করি যে অধ্যাদেশ ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু এটাকে ইমপ্লিমেন্টেশনটাকে সুন্দরভাবে করতে হবে। জি। ইন গ্র্যাজুয়াল প্রসেস, ইন এ সাস্টেনেবল ম্যানার। জি। যাতে আপনি করলেন মানে সাপটা মারবেন লাঠি নেই ভাঙে। আমাদের মানে ব্যাচেটা এটা আমাদের ইলেকশন এটাই ছিল। আমাদের অবজারভেশনটা আমরা বলছি যে দিস ইজ দ্য অবজারভেশন। আমরা রাইটও দিয়ে আসছি একটা, আমাদের রেগুলারটাকে দিয়ে আসছি অলরেডি। এবং সেটা আমার অনেকে বলছে যে আমরা এইসব জিনিসগুলো, যেমন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, যেমন ডাইরেক্টর টেনিউর, জি, যার অনেকগুলো ইস্যু আছে আর কি। আমি যদি একটা ইস্যু অ্যাড করতে চাই, ব্যাংক একীভূতকরণ, 5টি ব্যাংকে একীভূতকরণ করার যে সিদ্ধান্তটি এসেছে, এখনও যদিও বাস্তবায়ন হয়নি, এক্ষেত্রে ফান্ড ইনজেক্ট করার কথা এসছে 35,000 কোটি টাকা। ফান্ড ইনজেক্ট করেই যদি একীভূতকরণে সহযোগিতা করতে হয়, তাহলে কি এটা আসলে ফ্রুটফুল ওয়ে হচ্ছে কিনা? এই সম্বন্ধে আপনার কি কমেন্ট করা খুব মুশকিল আসলে। ধরেন একটা ব্যাংকের কিন্তু ফান্ডিং সোর্স যদি এই ডিপোজিট না হয়, যদি অন্যান্য সোর্স থেকে আসে, সেগুলো কিন্তু লাস্টিং হয় না। জি। দেখবেন যে আপনি 25,000 কোটি টাকা নিয়ে আসলেন বিভিন্ন এজেন্সির থেকে, লাইক IMF or ফিনান্স মিনিস্ট্রি, ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, সামথিং লাইক দ্যাট নিয়ে আসেন, কিন্তু এগুলো তো মুখের ঈদের সব শেষ হয়ে যাবে তখন। আর যখন একটা 5টা ব্যাংকে মার্জিং করা হয়েছে, তখন তো একটা সমাজে কিন্তু একটা সৃষ্টি হয়েছে একটা, যে এই ব্যাংক আমি অ্যাট অল কোনো কাজ করবে কিনা। যদি ডিপোজিটারকে ইন্টারেস্টেড না করতে পারে, তাহলে এগুলো সার্ভাইভ করা খুব মুশকিল হয়ে যাবে। যে ডিপোজিটরদের মধ্যে একটা চিন্তা রয়েছে, যেমন সাপোজ কোনো একটা ব্যাংকের গ্রাহক যখন 5টা ব্যাংক একীভূত হবে, ওই 4টা ব্যাংকেরও তো রেপুটেশন এটার সাথে চলে আসলো। ডিপোজিটরদের মধ্যে কিন্তু একটা এখন এখানে তো যে টাকাটা চাওয়া হয়েছে আর কি, এটা বিজয়কে পে করার জন্য কিন্তু ডিপোজিট টাকা তো ব্যাংকে আছে। জি জি, ওদের যদিও এটা অন্য কেউ নিয়ে গেছে আর কি, পুরোটা ধরেন 5টা ব্যাংক পুরোটাই কেড়ে ফেলেছে একবার। জি। একবার খালি মনে করেন না, আরও কিছু কিছু ব্যাংক খালি আছে, তো সেগুলো তাও দে আর লিম্পিং, খোঁড়া চলতেছে আর কি, বুঝছেন? তো এইটা করতে গেলে আপনার ডিপোজিটারকে বাই এনি কাউন্টস আপনার টার্গেট হবে ডিপোজিটার। জি। একটা ব্যাংকের হার্ট ডিপোজিটার। আমার কিন্তু কাম কি, আমি তো ডিলার। জি। আই প্লে বিটুইন কাস্টমার অ্যান্ড ডিপোজিটার। আমি কিন্তু ওই যে ভাগ করে দিই আর কি। ধরেন আমি নিয়ে এসে কিছু আমার চার্জ যোগ করে আপনাকে দিয়ে দিই আমি। জি। আপনার বিভিন্ন আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার স্ট্যাটাস, আপনার ফাইন্যান্সিয়াল পজিশন, সামাজিক পজিশন, সব জিনিসগুলো কিন্তু আপনার কনসিডারেশন নিয়ে তারপরে করা হয়। তো সেই জিনিসটা যদি না ঠিক মতো না হয়, তখন আমরা যে তখন এই যে ব্যাড ডেট প্রভিশন শুরু হয়ে যায় আর কি। জি, ব্যাড ডেট নিয়ে আমি আসবো, কিন্তু 35,000 কোটি টাকা কি আছে বাংলাদেশ ব্যাংকের কাছে? এই 35,000 কোটি টাকা কি সরকারের কাছে আছে? They have already sought this fund from 20,000 crore from finance ministry. Okay. আর 15,000 করে আদার সোর্সেস লাইক ইন্স্যুরেন্সে কি একটা ফান্ড আছে একটা। জি জি, লাইফ ইন্স্যুরেন্স একটা ফান্ড আছে। ওই ফান্ডটা নেওয়ার চিন্তা করছে, ওখান থেকে লোন নিবে আর কি। ধরেন জি, এগুলো নিয়ে ধরেন মোটামুটি ব্যাংকটাকে ওই যে ব্যাংকটা হবে এখন ওইটাকে চালু করবে আর কি। তো একটা জিনিস আপনি মানে টাফ ব্যাপার হচ্ছে আপনার ডিপোজিটার্স কনফিডেন্স। জি। মানে বিনিয়োগকারী আস্থা যদি না থাকে, তাহলে কিন্তু আপনার ডিফিকাল্ট হয়ে যাবে, তাই না? কাজে ব্যাংকের মেইন সোর্স হচ্ছে ডিপোজিটর। কাজে আমাদের সব কিছু করা উচিত
আমার সমস্ত আয়োজন, সমস্ত ইনিশিয়েটিভ, সমস্ত এন্ডেভার শুড বি ডিস্টাইন টু অ্যাট্রাক্ট দি ডিপোজিটার। জি হাই ভাই, এখানে আমি বলি যে বাহিরেও আপনি জানেন মার্জার অ্যাকুইজিশন হয়ে থাকে অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে ভালো কোম্পানি খারাপ কোম্পানির সাথে মার্জার অ্যাকুইজিশন হয়ে থাকে। ডিপোজিটরদের আস্থা ফিরিয়ে আনার জন্য আপনার মতে কি করা প্রয়োজন এই একীভূতকরণ? এখানে হয় যেমন যে মার্জার, যে ধরেন যদি অ্যাবজর্পশন, এগুলো একদম কোথায় অ্যাবজর্পশন, অ্যামালগামেশন, মার্জিং, তিনটা প্রসেস আছে কিন্তু। জি, এখন একটা ভালো ব্যাংক, ভেরি ধরেন হেলদি ব্যাংক, এখন আমার একটা বন্ধু ব্যাংক আর একটা আছে, তার অবস্থাটা খারাপ একটু, তখন এসে বলতে তুই এটা আমার ব্যাংকটা অ্যাবজর্ব কর, অ্যাবজর্পশন যেটাকে বলে। আমি অ্যাবজর্ব করে নিয়ে নিলাম, আমার যে ডিপোজিট দিয়ে নো দ্যাট আই এম অলরেডি অন সাউন্ড ফুটিং, আমার উইথ গুড রিপুটেশন, আমার ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডিং সব আমার ঠিক আছে, তখন তো ডিপোজিটার চিন্তা করবো না কোনো। তখন মার্জিং হলে মানে আমার কাছে হলে বারো কোনো অসুবিধা নাই। কিন্তু এটা হচ্ছে কি সবগুলাই সাভার, অল আর ডিস্টার্ব ব্যাংক। পাঁচটা ব্যাংক ধরেন যেখানে সবাই ডিপোজিটারই ছিল, তো আপনি যখনই টাকা এটা দিয়ে দিবেন ওই ডিপোজিটার কিন্তু আপনার ব্যাংকে আসবে না। জি, ভালো ভালো ব্যাংকে তখন না, তখন ওখানে আর যাবোই না, টাকা পাওয়া গেছে, একবার উদ্ধার হতে পারলে। এই যে একটা সুযোগ ইয়ার চেষ্টা হবে, এটাও পূরণ হবে, কিন্তু ইট টেক ইয়ার্স। কিন্তু কোনো ভাইবেন না যে খুব ওভারনাইট হয়ে যাবে আর কি। তবে আইডিয়া ঠিক আছে, যেহেতু গভর্নমেন্ট ইজ মোর কনসার্ন অ্যাবাউট ডিপোজিটার ফান্ড মানি, প্লাস চাকরি করার, যারা চাকরি করে ওর লোক তো দোষ করে নেই কোনো। এখন ওই সময় ধরেন যে কোনো পেশার থেকে বিভিন্ন পেশারে পড়ে কিন্তু টাকাটা দিতে হয়েছে। ধরেন একটা পোলট্রি ফার্মকে 1100 কোটি টাকা দিয়ে দিছে, লোন দিছে রাজশাহীতে। আমি দেখলাম একটা দেশের পেপার আসছিল, একটা পোলট্রি ফার্ম যদি 5 কোটি টাকা লাগে, সেখানে 100 কোটি টাকা দিয়েছিলাম। তাহলে কত ফার্ম এরকম আছে মনে হয়? স্যার, এটার সাথে আমি অ্যাড করতে চাই যে আপনি জানেন যে 2023 সালে 4,97,000 কোটি টাকা ছিল খেলাপি ঋণের পরিমাণ। এখন 7,50,000 কোটি টাকা 2024 অর্থ বছর শেষে, এক বছরে 2,60,000 কোটি টাকা বেড়েছে। আপনি জানেন যে রিসেন্টলি যে 3 মাস পরে যে খেলাপি হয়ে যায় ওই প্রভিশনটার জন্যও কিন্তু এটা বেড়েছে। এত টাকা, 44% মোট ঋণের 44% খেলাপি ঋণ। ব্যাংকিং খাতের এই লোনের অবস্থা ভালো করা যায় কিভাবে? শোনেন, এখানে আপনি যে 5টা ব্যাংক যে বললেন, এগুলো কিন্তু ডিস্টার্ব ব্যাংক, এখানে কিন্তু অনেক বড়রা আছে এখানে। তো বড়রা কিন্তু টাকা ফেরত দেয় না এখন। এখন ওই যে বড়র যে অ্যামাউন্টটা ছিল 5টা ব্যাংকের, ওগুলো গিয়ে যোগ হয়েছে খেলাপি। কারণ দেখছি এই ডিস্টার্ব ব্যাংকে ফেরত দেওয়া তো লাভ নেই আমার। হয়তো দেখা যাচ্ছে বড় আছে আপনার 100টা, তার মধ্যে হয়তো 20 জন আপনার জেনুইন বড়র, বা 35-30 জন বেনিফিট, 70 জন হয়তো এই কি বলে ওটাকে উইলফুল ডিফল্টার। এখন যারা রিজনের তারাও টাকা দেবে না, যে উইলফুল তাও দেবে, দেখি কি হয়। এক্ষেত্রে আমরা যে 2.5 লাখ কোটি টাকাতে বাড়লো, 2.5 লক্ষ কোটি টাকাতে বাড়লো, এটা বাড়ার এটাই কারণ ওই টাকাগুলো কেন যোগ হয়েছে এখন। আচ্ছা, এই টাকা তো ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা আপনি জানেন? প্রচেষ্টা করে ওই সিস্টেমে আছে, যার মধ্যে ভালো বড় আছে। তো আমি যদি বড় গল্প ভাইকা থাকি, তো ডেফিনেটলি সেন্ড ব্যাক দি, আই পে ব্যাক দি মানি। এটা আমি নেবো, হারাম এটাকে নেবো না তো আমি যাবোই। আচ্ছা, এক্ষেত্রে স্পেসিফিক্যালি বলি, কিছু ব্যাংকের চেয়ারম্যান রয়েছে, তারা ওই রকম সুযোগ চেয়েছে সরকারের কাছে, যে সুযোগ দেওয়া হলে আসলে টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা করবে। যদি অনেকে আছে, আপনি জানেন যে অ্যারেস্ট অবস্থায় আছে, অনেকে আইনের আওতায় রয়েছে, এরকম সুযোগ সবাইকে দেওয়া উচিত কিনা? ওটা আমি নিজেও তো একটা গভর্নর সাহেবকে রিকোয়েস্ট করছি কয়েকজনের জন্য। আচ্ছা, কিন্তু রাজি করতে পারি ওনাকে আর কি। কেননা আমাদের এই ক্ষেত্রে টাকা আসবে না, মানে টাকাটা তো ফেরত আসবে না। টাকা ঠিক না বলতে, ওটা বলতেছি না আমি। যারা রিকোয়েস্ট কন্টিনিউ, যে তোমার আমার ব্যাংকটা মোটামুটি ভালোই আছে বলতে হবে। এখন তার 28-30% ডিফল্ট লোন, তো গভর্নমেন্ট ইজ নট কনভিন্সড। যারা তো গেলেই আছে 30% তারা জাগাতে পারবে না। বারাদার ইট উইল অ্যাড ফার্দার। ওকে, একটা ব্যাংকের কথা আমি নাম বলবো না। ওরা আমি চেষ্টা করছি, যেহেতু অন্য ভালো ডাইরেক্টর আছে ওই জায়গায়, কিন্তু একজন লোক সব শেষ করে দিয়ে গেছে একবারে ওই ব্যাংকটাকে, বুঝছেন তো। এখন ওই মানে গভর্নর আস্থা পাওয়ার কোনো কারণ নাই যে আমি এটা নেবো না, তা না। উনি ইচ্ছা করে ওই আমি বহু বলার পরে কিন্তু উনি কিন্তু একমত হন নাই। বলছে না, আমাদের এটা করতেই হবে, উপায় নেই কোনো, আরো বাড়বে তখন। এখন ধরেন কোন একটা ব্যাংকের এই ডিফল্ট লোন ধরেন 28%, আর যদি অনেকে পারমিশন দিয়ে দেওয়া, আবার দেখা যাবে 40% হয়ে গেছে জায়গা। অনেকে টাকা নিয়ে যাবে ওখান থেকে তুলে। এখন আমি আরো জানতে চাই, অনেকগুলো ফ্যাক্টরস আছে, তারপরে কিন্তু গভর্নর সব ডিসিশন নিয়েছে, তাই না? আচ্ছা, এই ওয়ান ফ্যাক্টর। আচ্ছা, গভর্নর সাহেব, আপনি জানেন যে ব্যাংকিং খাতে সংস্কারের জন্য অনেক চেষ্টা করছেন, এই খেলাপি ঋণ পুনরুদ্ধারের জন্য। ঠিক আছে, আপনি জানেন ব্যাংকিং সিস্টেম থেকে প্রায় $20 বিলিয়ন পাচার হয়ে গেছে। পুনরুদ্ধারের জন্য কোনো প্রচেষ্টা করছেন কিনা? অফকোর্স, আমরা কালকে যেটা লাভ করলাম আর কি, আমি ওনার গভর্নরকে বললাম, দেখেন সরকারের দুর্বলতার জন্য কিন্তু অনেক লোন ফিরে আসে না। কারণ হলো আপনার
এনফোর্সিং যে এজেন্সিগুলা সেগুলো এতই ভোলাটাইল, রিড করে দিয়ে আপনি পাস, মানে একটা ডিপোজিটারকে তার সম্পত্তি একটা মানে ডিফল্টারকে তার সম্পত্তি বোর্ড আছে মর্গেজ করা আছে, অ্যান্ড আই রিক্লেম দিস প্রপার্টি টু অ্যাডজাস্ট ইজ লোন হোয়াট ইজ বরড ফ্রম আস। তো সেটা করতে গিয়ে দেখা যায় যে নানা বাধার সৃষ্টি হচ্ছে। কোনো হাতে সরকারের মতো ফোন আসতেছে, কোনো ক্ষেত্রে হয়তো হাইকোর্টে বলতে যাওয়ার সাথে সাথে রিট করে এই জিনিসটা বন্ধ করে দিল, আবার রিট এবার যাবো এটাকে আনতে কিন্তু আবার 6 মাস লাগবে। তো এটা আমরা বর্তমানে রেগুলার আমাদের বাংলাদেশ ব্যাংক খুব ভালো করে বোঝে এটা। কালকে যে আমরা এটা বিষয়ে যথেষ্ট আমরা আলাপ করছি, মত বিনিময় করছি আমরা, তো উনি হয়তো খুব 4-5 দিনের মধ্যে ঠিক পেয়ে যাবেন। ও দে আর হ্যাভিং মিটিং উইথ দ্য জুডিশিয়াল প্রসেস অলসো বাংলাদেশের। আর অর্থনীতি আদালতগুলোকে আরও শক্তিশালী করতে হবে, নাম বড় আদালত বাড়াতে হবে অনেক। হাইকোর্টে বেঞ্চের সংখ্যা বাড়াতে হবে, হাইকোর্টে বেঞ্চ প্লাস যেন অর্থনীতি আদালত যেগুলো আছে, যেগুলো বাইরে যেগুলো আছে, তাহলে চিটাগে একটা, ঢাকা একটা, তো এটা কত করে লাগে মিনিমাম 10 মাস বিঘিয়ার। আগের যে জনবল ছিল তার চেয়ে তো 3 গুণ জনবল দরকার। আমরা আরো আলোচনা করব কিভাবে অর্থ ফেরানো যায় অথবা কোনো ওয়ে আছে কিনা। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেস। দর্শক, বিরতির আগে দেশের ব্যাংকিং খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির চেয়ারম্যান আব্দুল হাই সরকারের সঙ্গে। আমরা আবারও ফিরছি আলোচনায়। হাই ভাই, এখন আপনার কাছে জানতে যাচ্ছি, ব্যাংকিং খাত থেকে $20 বিলিয়ন পাচার হয়েছে। সেই ক্ষেত্রে যে ঋণ খেলাপির যে ঋণ প্রতিষ্ঠানগুলো তাদের সম্পত্তি বন্ধক রেখে যে ঋণটা করেছিল, সম্পত্তির মূল্য 5 কোটি টাকা, ঋণ নিয়েছে 500 কোটি টাকা। এখন সব সম্পত্তি বিক্রি করলেও তো 100 ভাগের 5 ভাগ আসে কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে। তাহলে এক্ষেত্রে করণীয় কি এই গ্যাপটা ফিল আপ করার জন্য? এখানে আপনি হচ্ছে কি, এটা সদিচ্ছার প্রয়োজন। একটা যে কথা আমাকে ইউজ করতে হবে, সদিচ্ছা। এখন আমরা যে সমস্ত টাকা চলে গেছে সেগুলো কিন্তু আনা খুব কঠিন ব্যাপার, কিন্তু কেন সেটা খালি বাংলাদেশের আইন না, কিন্তু টাকাটা চলে গেছে ও দেশের আইনও কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। এখন ওনার ব্যাংকে কিন্তু একটা প্রাইভেসি পলিসি আছে সব দেশে। আমাদের মতো আমরা তো প্রাইভেট ব্যাংক, অফকোর্স ওর দেশে প্রাইভেসি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোনো ইনফরমেশন ডিসক্লোজ করবে না। আপনি যখন টাকা নিয়ে গেছেন, আপনি যখন টাকাটা ব্যাংক জমা নিচ্ছে, তখন টাকাটা আমার সাথে জমা নিচ্ছে, কিন্তু উনি আমাকে প্রতিজ্ঞা করছে যে তোমার প্রাইভেট অ্যাকাউন্ট, নোবডি ক্যান নো, নোবডি গেট দি অ্যাক্সেস ইন দেয়ার অ্যাকাউন্ট। এটা কিন্তু প্রথম ক্রাইটেরিয়া ওইসব দেশে। তো ফ্রিডম অফ ডুইং বিজনেস, ফ্রিডম অফ ডিপোজিটিং মানি ইন দ্য ব্যাংক। এখন যখন আমি আগে জমা দিই, আমানত মানে কি বোঝায় এটা? আমানত মানে হচ্ছে আমরা আমানতটা এমনভাবেই করা, সিকিউরিটি করা যেখানে কারো অ্যাক্সেস থাকবে না। দ্যাট ইজ এগেইন এনফোর্সেবল বাই ল অফ দ্য গভর্নমেন্ট। কিন্তু এর সাথে যদি মানি লন্ডারিং অথবা কোনো কিছু রিলেশন থাকে, অথবা টেরোরিজম কোনো কিছু রিলেশন থাকে, তখন তো ওই ব্যাংকগুলো দিতে বাধ্য। 9টি দেশে আমরা জানি যে বাংলাদেশে সরকারের বিভিন্ন সংস্থা 9টি দেশে কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছে, এজেন্সিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। কোনো স্কোপ আছে কিনা ওই দেশ ওই অর্থ ছাড় দিবে কিনা বাংলাদেশের জন্য? না, আপনি তো এই দুইটা কোশ্চেন করছেন। একটা বলতেছেন আপনি মানি লন্ডারিং করছেন। মানি লন্ডারিং সাধারণত যখন ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার, ফ্রম ওয়ান টু ডিফারেন্ট নেম, এই রেস্ট্রিকশন কিন্তু শুরু হয়েছে প্রায় অলমোস্ট 5 years নাও। আচ্ছা, এই সমস্ত টাকা যাওয়ার আগেই শুরু হয়ে গেছে এগুলো। তখনও কিন্তু এখন কিন্তু আমরা যদি টাকা জমা দিই, ইভেন দুবাই যে সময় টাকা করে পেলে প্রত্যেক যে আইন আছে, কিন্তু এখন আগে যেগুলো হয়ে গেছে সেগুলো তো আপনি কিছু করতে পারবেন না। সেগুলো তো তখন তো ওই সমস্ত রেগুলেটরি যে সমস্ত প্রেশার ছিল গ্লোবালি, ওগুলো তো তখন দুর্বল ছিল। এখন তো টাইটেন করা, স্ট্রং করা হয়েছে। এখন তো এগুলো দেওয়া খুব মুশকিল। তা আমাদের টাকা যেগুলো চলে গেছে বাইরে, মোস্টলি কিন্তু লাস্ট 5 years এইসব বাধা থাকা সত্ত্বেও কিন্তু টাকা বাইরে চলে গেছে, এবং সেই টাকা তো ভাসতেছে না বাতাসে, সেটা অবশ্যই ব্যাংকে চলে গেছে। তাহলে ওই ব্যাংক ফুলি রেসপন্সিবল ফর ইভেন মানি লন্ডার্ড মানি ডিপোজিট নিয়ে থাকে ওনারা। এজেন্সিরা যে যোগাযোগ করছে, এতে কোনো আউটপুট আসবে না? বাংলাদেশ থেকে বিএফআইও আছে, ডিপেন্ডিং অন ওই দেশের আইন এবং ওই ব্যাংকের পলিসি। আপনি ধরেন বড় বড় ব্যাংক, ব্যাংক, হংকং শাখায় ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড, এগুলো কারোর কাছে দেড় কিভাবে ড্যাম, তাই না? আচ্ছা, কালেকশন এজেন্সিও তো থাকে বিভিন্ন দেশে। আপনি জানেন যে নর্থ আমেরিকাতে রয়েছে বিভিন্ন দেশে যে কালেকশন এজেন্সি ওই খারাপ ঋণটা বিক্রি করে দিলেন, তারা একটা অ্যামাউন্ট যতটুকু পারে উদ্ধার করলো এবং ঋণের একটা অংশ বিক্রি করে দিল। এই কালেকশন এজেন্সি কাজে লাগানো যায় কিনা? ওইটা তো আপনি কালেকশন যত
মানে ফ্রুটফুল কালেকশন খুব কম। আচ্ছা, আমরা তো ম্যাক্সিমাম ইউজ করি ইন্টারপোল, তাই না? জি তো ইন্টারপোল থেকে রেজাল্ট আমি দেখি না কোনো সময়, জি যে ইন্টারপোলে বলা আছে এটা তাদেরকে ধরার জন্য, ওই যেসব ফিজিটিভগুলোকে ধরার জন্য। জি ইন্টারপোল আজকে মধ্যে আমি কোনো প্রেসিডেন্স এখন পাইলাম না একটাও। আচ্ছা, দেখা যাবে করতে করতে গভর্নমেন্টে চলে গেছে, আর নতুন গভর্নমেন্ট এসে পড়ছে। মোট কথা হচ্ছে দেশে যা আছে সেটা নিয়ে কাজ করতে হবে। টাকা একবার ঘর থেকে বের হয়ে গেলে সেটা ফিরে আনা কঠিন জি ব্যাপার। হাই ভাই, Very, very এখন difficult. আপনার কাছে আমি জানতে চাচ্ছি, আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক একটি কমিটি গঠন করেছে এই যে দুর্দশাগ্রস্ত কোম্পানিগুলোকে 50 কোটি টাকার উপরে যারা এরকম 1200 অ্যাপ্লিকেশন পড়েছে তাদেরকে, যারা উইলফুল ডিফল্টার না, সহযোগিতা করার জন্য। এক্ষেত্রে 50 কোটি টাকার নিচেও তো অনেক দুর্দশাগ্রস্ত কোম্পানি রয়েছে, তাদেরকে সহযোগিতা করা যায় কিনা? খুব কঠিন প্রশ্ন এটা, বুঝছেন তো? আমি তো জানি যে বড় বড় যারা বড় তাদেরকে সরকার করতেছে, ধরেন কাউকে 15 বছর 20 বছর, ওটা কাইকের মতো এই প্রশ্নটা তুলেছে যে আপনি 1% জমা নিয়ে আমরা 20 জনই কেটে দিলাম। যারা টাকা দেয় না তারা আপনি রিসিভ করলে 1% বলে 10%ই বলেন, হয়তো একটা স্টেট ইনশন দিতে পারে, তারপর আর দেবে না, কিন্তু টেম্পোরারি সে সেভ হয়ে গেল আর কি, তখন আর প্রেশারটা আসলো তার উপরে। তো এই জিনিসটা করে খুব এগুলা কি মানে এগুলোকে কি বলে এটাকে ক্লিয়ার আপ করা ডিফিকাল্ট ব্যাপার, কিন্তু এটা কিন্তু যারা উইলফুল না, আমি তো ভালো কথা শুনছি, ডিসক্রিমিনেশন এমন একটা জিনিসটা থাকা উচিত না। সেটা কি গরিব কি ধনী কি স্মল বড়োয়ার কি বিগ বড়োয়ার, এটা থাকা উচিত না। এখন আমি একটা গরিব মানুষ, আমার 50 কোটি টাকা আমার টোটাল ক্যাপিটাল, আই হ্যাভ বরড ফ্রম দি ব্যাংক 30 crore। এখন 30 crore আমাকেই দিবেন না, আপনি 20 বছর দিবেন না, 15 বছরও দিবেন না আমাকে, মানে আমার পরে খরচ আমার পর চালাবেন আর কি। আর যা যে বড় করছে 5,000 কোটি টাকা 500 কোটি টাকা 1000 কোটি টাকা, তাকে আর সুবিধা দিচ্ছেন আপনি। কাজে যখন আপনি সুবিধা দেবেন সেটা মানে প্রপোর্শনালি করতে হবে, সেটা কোন ইট শুড নট ক্রিয়েট এনি ডিসক্রিমিনেশন ইন দি সোসাইটি। একটা মানে কি হয়, মানে যেটাকে বাংলায় বলা হয় তেলের মাথা তেল, জি যেটা আমাদের সমাজে যেটা প্রতিষ্ঠিত। তাহলে আমি বুঝে নিলাম যে আসলে এই 50 কোটি টাকার নিচেও সুযোগ দেওয়া। কালকে আমার কথা প্রশ্ন আসছিল আমাদের সাথে, আমার সাথে আলাপ করেছেন, উনি এটা দেখবেন বলছেন আর কি, ইউ উইল লুক ইনটু ইট। কারণ দেয়ার শুড নট বি ডিসক্রিমিনেশন যে বড় আর ছোটের ভিতরে। আপনি পলিসিগুলোকে সবগুলোকে একইভাবে বেনিফিট দেওয়া উচিত, যারা বড়োয়ার, আবার যারা বড় ছোট কিছু আসা যায় না। ছোটো কে হুই ছোটো, আমি কাপড়ের ব্যবসা করি, আমি তো এই তো আমার সম্পত্তি, আমার সমস্ত এর ভিতরে, আমি তো ওই দ্যাট কাউন্টে আমি বেক আমার ওই সময় এর ভিতরে, আমাকে আপনাকে পাত্তা দিবেন না। আর যে বেশি বড় একবার তাকে পাত্তা ঠিক হল না তো, এটা জি কাজে ডিসক্রিমিনেটিভ প্র্যাকটিস থাকা উচিত না মনে করি। জি সংক্ষেপে আপনার কাছে জানতে যাচ্ছি, এই ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াতে আনুমানিক কত বছর লাগতে পারে? ব্যাংকে থাকেন যেগুলো আপনার ধরেন আমাদের প্রায় 65 প্রাইভেট ব্যাংক ছিল, এখন কমতে কমতে 40টা এসে গেছে এখন ধরেন। তো 40টার ভিতরে এখন ভাগ করতে হবে আপনাকে, প্রায়োরিটি দিতে হবে ABCDEF, কোন ব্যাংকগুলো কোন পর্যায়ে আছে। যেমন এটা বা গভর্নর সাহেব এটা স্বীকার করেন এবং রেগুলেটর স্বীকার করেন যে 12-14টা ব্যাংক মোটামুটি ট্র্যাকে আছে। তার পরের পার্টগুলো একটু দেয়ার লিম্পিং, মানে খোলা চলতেছে আর কি, আর কিছু একবার শেষ হয়ে গেছে। শেষগুলো তো যেটা আমরা জানি, এক্সাম্পল ইজ দিস 5 banks which have been absorbed, মানে amalgamated together করা হয়েছে আর কি। এখন এই যে সরকারিগুলোকে যেগুলো ট্র্যাকে আছে ব্যাংকগুলো ভালো চলছে, কোনো অসুবিধা নেই, ওইখানে টেম্পোরারিলি ওখানে সাথে ইন্টারফেয়ার করা উচিত না মনে করি, তাহলে ওটা পরে স্ক্যাটার হয়ে যাবে। এখন নতুন কারণ নিয়ম করা হচ্ছে যে ডিপোজিটার বোর্ড অফ ডাইরেক্টর যারা তাদের টেনিউর থাকে, মানে আয়ুষ্কাল থাকবে 6 years। 6 year কবে থেকে কাউন্ট হবে এখন, ইউ স্টার্ট কাউন্টিং ফ্রম টুডে। আমি মনে করি যে 20টা ব্যাংকের 50% খালি হয়ে যাবে পরে, লোকই পাবেন না, দেখবেন ওখানে সব ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টর নিয়ে আসছেন। যদি ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টর নিয়ে আসে পাঠান, প্রাইভেটে ব্যাংক অ্যালাউ করলেন কেন? জি, এবং শ্বশুরও যুক্ত হচ্ছে প্রাইভেট ব্যাংক বন্ধ করে দেন। জি, শ্বশুরও যুক্ত হচ্ছে পরিবারের সঙ্গে, এটা হইতে পারে না তো। এটা আসলে শুনেন, 3 ভাই, বাবা মার সব 3 ভাইকে ভাগ করে দিয়ে গেছে, আবার এক ভাইয়ের সাথে এক ভাই কথাবার্তা নাই, দে আর নট ইভেন টকিং টার্ম। জি, আমি হাই ভাই আরো বিস্তারিত আলোচনা করব। আপনার কাছে যেটা শুনতে চেয়েছিলাম, খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবে কিনা আনুমানিক? ওয়েল সার্টেন পার্ট অফ কোর্স। আচ্ছা, অবশ্যই আমরা এই সার্টেন পার্ট নিয়ে আপাতত থাকি। ইন মাস ইউ ডোন্ট থিংক অ্যাবাউট দ্যাট, সব কিছু ঠিক আছে। জি ইট টেক টাইম, বাট গভর্নর ইজ দেয়ার and he's taking very pragmatic steps. I am sure we're heading towards some sort of improvement in the banking sector and banking. We're definitely hopeful about that. Thank you so much. Same here.
দর্শক, এতক্ষণ দেশের ব্যাংকিং খাত ও অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস BAB-র চেয়ারম্যান আব্দুল হাই সরকার। দর্শক, নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শে সঙ্গেই থাকুন।